নমস্কার। সানডে হরর স্পেশালে তোমাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজ যে গল্পটি পড়ে শোনাবো তার নাম ভুতুড়ে বিড়াল। লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পটি শোনার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তাহলে শুনতে থাকো আজকের ভৌতিক গল্প ভুতুড়ে বিড়াল। আমার ভাগ্নে ডন যেমন বিচ্ছু তেমন খেয়ালি ছেলে। তার কীর্তিকলাপ নিয়ে এ যাবৎ অনেক গল্প বলেছি, কিন্তু এবার যে গল্পটা বলছি সেটা ভারী অদ্ভুত আর রহস্যময়। এ যাবৎ আমি নিজেই এই ঘটনার মাথামুন্ডু বুঝতে পারিনি। একটা ব্যাখ্যা অবশ্য করেছিলুম, কিন্তু সেটা নেহাত মন গড়া। আষাঢ় মাস, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পর বিকেলে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়েছে। কিন্তু আমাদের এই মফস্বল শহরের রাস্তার অবস্থা হয়ে গেছে শোচনীয়। খানা খন্দে জল জমেছে, তোবড়ানো পিচের সঙ্গে কাদা আর পাথরকুচি এমনভাবে মিলেমিশে গেছে যে পা ফেললেই আছাড় খাওয়ার সম্ভাবনা। তার উপর নানা রকম যানবাহনের উৎপাত তো আছেই। আচমকা রাস্তার নোংরা পিচকিরির মতন ছিটকে এসে জামা কাপড় বিচ্ছিরি করে ফেলবে। এ অবস্থায় রোজকার মতন বেড়াতে বেরোনো ইচ্ছে চেপেই রাখতে হলো। বরং তার চেয়ে চুপচাপ বসে গোয়েন্দা উপন্যাস পড়াই ভালো। র‍্যাক থেকে তাই কাঠমান্ডুতে কাটামুন্ডু নামে একখানা বই টেনে নিলুম। সবে বইটার পাতা খুলেছি, হঠাৎ পিঠের দিকে জোরালো চিমটি খেয়ে উফ করে উঠলুম। তারপর খাপ্পা হয়ে ঘুরে দেখি শ্রীমান ডন নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। রেগে মেগে বললুম, থাপ্পড় খাবি বলে দিচ্ছি কিন্তু। তোকে বলেছি না, কিছু বলার থাকলে সামনে এসে বলবি, অমন করে পেছন থেকে কখনো চিমটি কাটবি না। ডন আমার হুমকি গ্রাহ্যই করল না, তেমনি নির্বিকার মুখে বলল, রথের মেলা দেখতে যাব। যাবি তো যা, আমাকে চিমটি কাটছিস কেন? তুমি আমাকে নিয়ে যাবে। কালই তো গিয়েছিলুম, রোজ রোজ মেলায় গিয়ে নতুন আর কি দেখবো? একটা বেড়াল কিনবো বলে ডন আমার হাতের বইটা চেপে ধরল। বুঝলাম এবার কাঠমান্ডুতে কাটামুন্ডুর আর রক্ষে নেই। তাই মুখে হাসি ফুটিয়ে বললুম, কালই তো তোকে একটা রথ আর একটা বাঘ কিনে দিয়েছি। ছ্যা ছ্যা, বাঘের পাশে বেড়াল রাখবি তুই? ডন হাসল না, বই থেকে হাতও সরালো না, নির্বিকার মুখে বলল, ভোদা বলল বেড়াল বাঘের মাসি, মাসিকে না দেখতে পেলে বাঘ রেগে যাবে। মামা তুমি শিগগিরই ওঠো, দেরি করলে কি হবে জানো তো। বইটা আরো জোরে সে আঁকড়ে ধরল। অগত্যা আমাকে উঠে পড়তে হলো। বললুম, ঠিক আছে চল যাচ্ছি, এবার লক্ষ্মী ছেলের মতন বই থেকে হাত সরিয়ে নে। বেড়ালটার দাম 10 টাকা মামা, মা দিয়েছে 3 টাকা, দিদি দিয়েছে 2 টাকা। আমাকে বাকি 5 টাকা দিতে হবে, কিন্তু 10 টাকা দাম কে বললো তোকে? আমি এক্ষুনি রথের মেলা থেকে আসছি না। বলিস কি রে, এই জল কাদায় তুই গেলি কি করে? তোর জুতোয় তো কোনো কাদা দেখছি নে। ভোদাদের আমবাগান দিয়ে বুড়ো শিবের মন্দির তলা দিয়ে তারপর। বুঝেছি বুঝেছি, এবার বইটা ছাড়, আগে তুমি 5টা টাকা দাও। টেবিলের ড্রয়ার খুলে একটা 5 টাকার নোট ওর হাতে দিলুম। তখন ডন বই থেকে হাত সরিয়ে নিল। তারপর হঠাৎ ফিক করে হেসে বলল, তুমি কিন্তু আমার সঙ্গে যাবে মামা। কেন? যেমন একা গিয়েছিলি তেমনি একা চলে যা, বেড়াল কিনে নিয়ে আয়। ডন চোখ বড় বড় করে বলল, মেলা থেকে ফিরতে সন্ধে হয়ে যাবে না? বুড়ো শিবের মন্দিরের কাছে জটা বাবা থাকে। তারপর জানো তো মামা, ভোদাদের আমবাগানে কন্ধকাটা থাকে। কন্ধকাটা বাগান পাহারা দেয়, নইলে সব আম চুরি হয়ে যেত।
ভোদা বলছিল, আর জানো মামা, কথা বাড়তে না দিয়ে বলল, চল বেরোনো যাক। আসলে এমন সুন্দর রোদ্দুরে ঝলমল করা বিকেলটা ঘরে বসে বই পড়ার চেয়ে বাইরে কাটানোর সুযোগ ডনই তো এনে দিয়েছে। তা সে চিমটি কেটেই হোক বা 5 টাকা নিয়েই হোক। তাই শেষ পর্যন্ত ডনের প্রতি খুশি হয়েছিলুম। বাড়ির পেছনের দরজা দিয়ে বেরুলে একটা ঘাসে ঢাকা পোড়ো জমি, তারপর ভোদাদের সেই আম বাগান। বাগানের পাশ দিয়ে পায়ে চলা পথটায় একটু আধটু জলকাদা আছে, তবে কিনারায় ঘন ঘাসে পা ফেলে সাবধানে হাঁটলে জলকাদা এড়ানো যায়। ডনের বুদ্ধির প্রশংসা করা উচিত। এইভাবে একটু ঘুরপথে গেলে মেলার দূরত্ব অবশ্য বেড়ে যায়। তা যাক, বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা, পাখির ডাক, রং বেরঙের প্রজাপতির খুশি খুশি নাচানাচি দেখতে দেখতে রথের মেলায় যাওয়ার চেয়ে কাঠমান্ডুতে কাটামুন্ডু বেজায় বিচ্ছিরি ব্যাপার। বুড়ো শিবের মন্দিরের দিকটায় জলকাদার বালাই নেই। বাঁধানো চত্বরের পর খেলার মাঠ, সেই মাঠের একধারে মেলা বসেছে। ভিজে ছপছপে ঘাসের উপর প্রতিদিনের মতন ছেলেরা ফুটবল খেলছে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিলুম। ডন তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে মামা, এখন কি খেলা দেখবার সময়? আমি বললুম, না রে, যদি ওদের বলটা এসে গায়ে পড়ে, প্যান্ট শার্ট নোংরা হয়ে যাবে যে। ভ্যাট, তুমি কিচ্ছু জানো না। এবার আমরা ঝিলের ধারে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাব। ডন আমার হাতটা ধরে টানলো। উৎসাহে হাঁটতে হাঁটতে সে বলল, রামুধোপা ঝিলের জলে কাপড় কাচে, জানো তো মামা? জানি বই কি, রামু আর তার গাধাটা হেঁটে হেঁটে কেমন সুন্দর রাস্তা করেছে, দেখবে চলো। তুই সেই রাস্তায় গিয়েছিলি বুঝি? হ্যাঁ, নইলে আমাকে মাঠে দেখতে পেলে ভোদা জোর করে গোলকিপার করতো যে। ঝোপ জঙ্গলের ভেতর ঢুকে লক্ষ্য করলুম রামুধোপা বিকেলের এই চমৎকার রোদ্দুরটা পেয়ে কাঁচা কাপড়গুলি শুকিয়ে নিচ্ছে। তার গাধাটা ঝিলের ধারে মনের আনন্দে ঘাস খাচ্ছে। যা হোক, জল কাদা বাঁচিয়ে অবশেষে মেলার ভিড়ে পৌঁছলুম। ডন আমাকে একটা দোকানের সামনে নিয়ে গেল। দোকানটা আসলে তেরপল ঢাকা ছোট্ট একটা তাঁবু, ভেতরে নানা রকম জন্তুর পুতুল। না, পুতুল বলা হয়তো ঠিক হচ্ছে না, কারণ ক্ষুদে জন্তুগুলো দেখতে অবিকল আসল জন্তুর মতন। খরগোশ, কাঠবেড়ালি, কয়েক রকম পাখি, গিরগিটি, ফনাতোলা সাপ, ব্যাঙ, কুকুরছানা, এইসব। সেইগুলোর মধ্যে একটা কালো বেড়াল জলজল চোখে তাকিয়ে আছে। দেখার মতো গোফও আছে, একেবারে আসল বেড়ালের সাইজ। মাথায় সন্ন্যাসীদের মতো চূড়ো করে বাঁধা চুল, মুখে একরাশ গোঁফদাড়ি, তেমন কুচকুচে কালো একটা লোক এই দোকানের মালিক। ডনকে দেখি সে খুব হাসলো। তাহলে বেড়ালটা দেখছি তোমার খুব পছন্দ হয়েছে খোকা বাবু, কিন্তু 10 টাকার কমে বেচবো না। ডন বুক পকেট থেকে টাকাগুলো বের করে তাকে দিতে যাচ্ছিল। আমি বললুম, কই, আগে বেড়ালটা দেখি। সন্ন্যাসী চেহারার দোকানদার বলল, খোকা বাবু আপনাকে সঙ্গে এনেছে বুঝি? ভালো, আমি কাউকে ঠকাই না বাবু। এ বেড়াল যেমন তেমন বেড়াল নয়, জ্যান্ত বললেও ভুল হয় না। বলে সে কালো বিড়ালটা আমাকে দিল। সত্যি বলতে কি, ওটা হাতে নেওয়া মাত্র মনে হলো যেন আসল জ্যান্ত বিড়াল। যেমন নরম তুলতুলে শরীর, লেজটাও নড়ছে, চমৎকার বানিয়েছে তো। ততক্ষণে ডন 10 টাকা দোকানদারকে দিয়ে ফেলেছে। একটু দরাদরি করার সুযোগ পেলুম না। দোকানদার একগাল হেসে টাকাগুলো কপালে ঠেকিয়ে ফতুয়ার ভেতর ভরল। তারপর বলল, মাত্র 10 টাকায় বেচে লোকসানি হলো বাবু, কিন্তু কি আর করা যাবে, কালো বেড়াল অলক্ষিণে বলে কেউ কিনতে চায় না। এই খোকা বাবু যেমন চোখ আছে, তেমন সাহসও আছে বটে, তাই 10 টাকায় বেচতে চেয়েছিলুম। তবে খোকা বাবুকে বলছি, আপনাকেও বলছি, বিড়ালটাকে একটু চোখে চোখে রাখবেন। জিজ্ঞাসা করলুম, কেন বলো তো? দোকানদার চাপা গলায় বলল, মন্তুর পড়া বেড়াল, রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয়, বুঝলেন তো? এই কথা শুনে হেসে ফেললুম। বলো কি হে, নকল বেড়াল জ্যান্ত হয়? তোমার মন্তরের এত জোর? সে চোখ টিপে বলল, হাসবেন না বাবু,
খোকাবাবুকে বলবেন যেন সাবধানে রাখে। ডন আমার হাত থেকে বিড়ালটা কেড়ে নিয়ে হাঁটতে শুরু করলো। পথে যেতে যেতে বলল, ডন, লোকটা তোকে রাম ঠকান ঠকিয়েছে জানিস। আমার মনে হলো ছেঁড়া তোয়ালেতে কালো রং মাখিয়ে ভেতরে স্পঞ্জ ঠেসে বিড়ালটা তৈরি করেছে। গোফ আর চোখ দুটো প্লাস্টিকের না হয়ে যায় না, মুখে একটু লালচে রং মাখিয়ে দিয়েছে, ব্যাস। ডন আমার কথায় কান দিল না, হঠাৎ আমাকে ফেলে দৌড়তে শুরু করলো। ওর পিছনে আমাকে দৌড়তে দেখলে লোকেরা কি ভেবে হয়তো হইচই বাঁধাবে, তাই ধীরে সুস্থে হাঁটছিলুম। বাড়ি ফিরে দেখি ডন বেড়ালটাকে দুধ খাওয়াবে বলে রান্নাঘরের দরজায় প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমি বললুম, কি রে, ওটাকে দুধ খাওয়ানোর জন্য অমন দৌড়ে চলে এলি? বোকা ছেলে, নকল বেড়াল কি দুধ খেতে পারে? দিদি রেগে গেল আমার উপর। এই তুই যত নষ্টের গোড়া, তোর পাল্লায় পড়ে ও গোল্লায় যেতে বসেছে, না পড়াশুনো না কিছু। যা বায়না ধরবে তা মেটানো চাই চাই, যেমন গুণধর মামা তেমনি গুণধর ভাগ্নে। আমি বললুম, যা বাবা, আমি কি করলুম? করলুম মানে, বেড়াল কেনার কথা তুই তোর মাথায় ঢুকিয়েছিস। বেগতিক দেখে বললুম, ঠিক আছে, তা দাও না একটুখানি দুধ, পাথরের গণেশ যদি দুধ খেতে পারে। দিদি অমনি কপালে হাত ঠেকিয়ে নম করে বললে, এই সন্ধেবেলা দেব দেবতার নামে যা তা বলবি না বলে দিচ্ছি, আমি স্বচক্ষে দেখে এসেছিলুম জানিস। তারপরেই বিচ্ছু ছেলেটি চিমটি খেয়ে উফ করে উঠল এবং করুণ মুখে বলল, লক্ষ্মী সোনা, এমন করে না, ছাড় ছাড়, উহু, দিচ্ছি বাবা দিচ্ছি। ডনের দিদি, আমার ভাগ্নি পিঙ্কি, তার পড়ার ঘর থেকে বেরিয়ে এসে বলল, মাথায় দুটো চাটি লাগাতে পারছো না মা? যখনই পড়তে বসবো তখনই বাদরের বাদরামি শুরু হবে। ডন মাকে ছেড়ে দিয়ে ফিক করে হেসে বলল, বাদর না রে দিদি, বেড়াল। যেমন তেমন বেড়াল নয়, সাধু বাবার মন্তর পড়া বেড়াল। পিঙ্কি চোখ পাকিয়ে বলল, দাঁড়া, বাবাকে আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। ডন বেড়ালটা তার দিকে ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করতেই সে চোখের পলকে ঘরে ঢুকে দরজা এঁটে দিল। পিঙ্কি বেড়ালকে বড্ড ভয় পায়। দিদি রান্নাঘর থেকে একটা ছোট্ট বাটিতে একটুখানি দুধ নিয়ে বেরুলো। বলল, এই নে, তোর বিড়ালকে দুধ খেতে দিয়ে মামার কাছে পড়তে বস। তোর বাবা বাড়ি ফিরে যদি দেখেন এখনো তুই পড়তে বসিসনি, তাহলে তোর বেড়ালের অবস্থা কি হবে বুঝতে পারছিস? ডন লক্ষ্মী ছেলের মতন এক হাতে সেই কালো বেড়াল আর অন্য হাতে দুধের বাটি নিয়ে সোজা আমার ঘরে গিয়ে ঢুকলো। তারপর বলল, মামা, আলো জ্বেলে দাও। সুইচ টিপে আলো জ্বেলে দিলুম। ডন বেড়ালটাকে মেঝের কোণেই বসিয়ে তার মুখের কাছে দুধের বাটিটা রাখলো। বললুম, ঠিক আছে, বেড়ালটার খিদে পেলে দুধ খেয়ে নেবে, আয় তুই পড়তে বস। ডন আমার বিছানায় বসে পড়াশুনো করে, আমি চেয়ার টেনে তার কাছাকাছি বসে তাকে পড়াই। আজ সে এমন ভাবে বসলো যেন বেড়ালটাকে সে দেখতে পায়। আমাকেও চেয়ারটা একটু সরাতে হলো। বুঝতে পারছিলুম ডনের মন বেড়ালটার দিকে পড়ে আছে, কিন্তু আমার অবস্থাও তাই। যতবার ঘুরে বেড়ালটার দিকে তাকাচ্ছি কেন যেন অস্বস্তি হচ্ছে। দোকানদারটার কথা মনে পড়ে যাচ্ছে, সেই সঙ্গে কালো রঙের অবিকল জ্যান্ত চেহারার বেড়ালটার উজ্জ্বল চোখ দুটো হিংস্র ভাবে যেন আমাকেই দেখছে। মনে হচ্ছে এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। কিছুক্ষণ পরে ডন বলল, দুধ খেলো নাকি দেখে আসি মামা। বললুম, খিদে পেলেই খাবে, তুই ও নিয়ে ভাবিস নে। না মামা, এতক্ষণে ওর খিদে পেয়েছে, মা একটুখানি দুধ দিল যে, ওইটুকু দুধে কি ওর পেট ভরে? একটু ঝুঁকে দুধের বাটি দেখে নিয়ে বললুম, না রে, এখনো খায়নি, বরং এক কাজ করা যাক, ওর মুখটা বাটিতে গুজে দিই, তাহলে লোভের চোটে দুধটুকু খেয়ে ফেলবে। ডন একটু ভেবে নিয়ে বলল, তুমি জানো না মামা, বেড়াল জিভ দিয়ে চেটে দুধ খায়, ভোদার হুলোকে দুধ খেতে দেখিনি বুঝি? ঠিক এই সময় আচমকা লোডশেডিং হয়ে গেল। ডন ব্যস্তভাবে বলল, মামা শিগগিরই মোম জ্বালো। টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি খুঁজে বের করলুম। তারপর দেশলাই জেলে মোমবাতি সবে ধরিয়েছি, ডন এক লাফে বিছানা থেকে মেঝেয় নেমে চেঁচিয়ে উঠল, মামা, আমার বেড়াল কই?
মোমবাতির আবছা আলোতে কালো বিড়ালটা দেখতে পেলুম না। দুধের বাটিটা যেমনকার তেমনি রাখা আছে। ঝটপট বিছানায় বালিশের পাশে রাখা টর্চ বের করে সুইচ টিপলুম। এক পলকের জন্য চোখে পড়ল এই মাত্র একটা কালো বিড়ালের ল্যাজ দরজার বাইরে অন্ধকারে মিশে গেল। ততক্ষণে ডন চেঁচামেচি জুড়ে দিয়েছে। দিদি লণ্ঠন হাতে রান্নাঘরের বারান্দা থেকে জিজ্ঞাসা করছে, কি হলো, কি হলো, চেঁচাচ্ছিস কেন? আমি টর্চ জ্বেলে বারান্দায় গেলুম। তারপর দেখতে পেলুম বিড়ালটাকে বারান্দার একটা থামের কাছে বসে আছে। চোখ দুটো টর্চের আলোয় আরো হিংস্র দেখাচ্ছে। থমকে দাঁড়িয়ে তাকে দেখতে থাকলুম। ডন কিন্তু একটুও ভয় পেল না। ছুটতে গিয়ে বিড়ালটাকে তুলে নিয়ে এলো। তারপর তার পিঠে হাত বুলিয়ে বলল, বুঝলে মামা, ওইটুকু দুধ দেখে রাগ হয়েছে, তাই রাগ করে পালিয়ে যাচ্ছিল। সে ঘরে ঢুকে দুধের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। বিড়ালটা তো জ্যান্ত বিড়াল নয় যে অমন করে ঘর থেকে বেরিয়ে আসবে। এ তো একটা অসম্ভব ব্যাপার। অথচ আমি তার লেজের ডগা দেখেছি দরজার বাইরে। নাকি আমার চোখের ভুল? ঠিক আছে, কিন্তু বিড়ালটাকে বাইরে নিয়ে গেল কে? লোডশেডিং এর সুযোগে এই কাজ কেউ তো করতেই পারে, কিন্তু কে করবে? পিঙ্কি কালো বিড়ালকে ভীষণ ভয় পায়। দিদি ওদিকে রান্নাঘরের লণ্ঠন জ্বালতে ব্যস্ত ছিল। তাছাড়া দুরন্ত ছেলে ডনের বিড়াল নিয়ে তার মজা করবার সাহসই নেই। ছেলের প্রতি দিদির অবশ্য মায়া মমতা বেশি, তাই তাকে প্রশ্রয় দেয়। ডনের বাবা খুব রাশভারী মানুষ। এখন তিনি অফিসার্স ক্লাবে আড্ডা দিচ্ছেন। বাড়ি ফিরতে রাত 9টা বেজে যাবে। বাড়ির কাজের লোক মন্টু ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে। কাজেই বাইরের কেউ কখনো বিড়ালটাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়নি। সন্ন্যাসী চেহারার দোকানদার বলেছিল, মন্তর পড়া বেড়াল, চোখে চোখে রাখবেন, রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয়। ভ্যাট, ওসব গাঁজাখুরি কথা। কিন্তু ধাঁধাটা থেকেই গেল। সেই সঙ্গে অস্বস্তিটাও বেড়ে গেল। রাত্রিরে ডন শোয় পিঙ্কির কাছে। পিঙ্কি সে রাতে ডনকে কিছুতেই কালো বিড়াল নিয়ে শুতে দেবে না। অগত্যা দিদি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে আমার ঘরে শুতে পাঠিয়েছিল। ডন আমার পাশে শুয়ে চাপা গলায় বলল, মা আমার বিড়ালের জন্য অনেকটা দুধ দিয়েছে মামা, দেখবে আর ও পালাবে না। রাত্রিরে ওর আরো খিদে পাবে তো, পেট ভরে গেলে তখন ঘুমিয়ে পড়বে। আচ্ছা মামা, একটা সুন্দর নাম বলো না। আমি বললুম, কালু রাখতে পারিস, কিংবা কালুয়া, নাকি কাল্লু রাখবি? দেখ, ওসব বিচ্ছিরি নাম, একটা ইংরেজি নাম বলো তো মামা। ব্ল্যাকি? না না, সুন্দর নাম বলো। এখন কিছু মাথায় আসছে না, কাল রাখবো খন, ঘুমিয়ে পড়। ডন একটু ঘুম কাতুরে ছেলে। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু অস্বস্তিতে আমার ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল, বিড়ালটা যদি আবার কিছু করে বসে, যদি চুপি চুপি মশারির ভেতরে ঢুকে আমার গলায় কামড় বসায়। ডনের দিকে যেন ওর দৃষ্টি নেই, বেটার ছেলে শুধু আমার দিকেই চোখ। আর কি হিংস্র চাউনি! টর্চটা মাথার পাশে রেখে দিয়েছিলুম। একটু শব্দ শুনলেই টর্চ জ্বালাবো। তারপর যদি সত্যিও ওই হতচ্ছাড়া বেড়ালটা কোনো কাণ্ড বাধায়, ওকে লাঠি পেটা করব। আগে ভাগে তাই মন্টুর লাঠিটা এনে এই ঘরে বিছানার পাশে ঠেস দিয়ে রেখে দিলুম। তারপর কখন ঘুমিয়ে গেছি। সেই ঘুম হঠাৎ কেন ভেঙে গেল জানি না। রাস্তার দিকের জানলা বন্ধ ছিল, শুধু বাড়ির ভেতরের দিকে একটা জানলা খোলা ছিল। ভেতরের বারান্দায় সারা রাত একটা 40 ওয়াটের বাল্ব জ্বলে। মশারির ভেতর থেকে সেই আলোটা আবছা দেখা যায়। কিন্তু ঘুম ভেঙে দেখি ঘুট ঘুটে অন্ধকার, ফ্যানের শব্দও শোনা যাচ্ছে না। তার মানে লোডশেডিং। তারপর কানে এলো বৃষ্টির শব্দ। বুঝতে পারলুম ভ্যাপসা গরমের জন্যই ঘুম ভেঙেছে। তারপরই মনে পড়ে গেল বিড়ালটার কথা। অমনি মশারির একটা পাশ একটুখানি তুলে টর্চ জ্বাললুম। কিন্তু কি আশ্চর্য, বিড়ালটাকে দেখতে পেলুম না।
অস্বীকার করছি না, সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধড়াস করে উঠেছিল। একদিকে দুধের বাটিটা তেমনি রাখা রয়েছে। মাথা বের করে টর্চের আলো ফেলে দেখলুম বাটিতে একটুও দুধ নেই। দেখা মাত্র আতঙ্কে টর্চের সুইচ থেকে আঙুল সরে গেল। আবার ঘন অন্ধকারে ভরে গেল ঘর। বৃষ্টিটা ক্রমশ বেড়েই যাচ্ছে। মশারির ভেতরে মাথা ঢুকিয়ে নিয়ে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চুপচাপ শুয়ে রইলুম। মন্টুর লাঠিটা কি কাজে লাগবে ভেবেই পেলুম না। কতক্ষণ নিঃসাড় অবস্থায় শুয়ে থাকার পর হঠাৎ মরিয়া হয়ে উঠে বসলুম। ডনের ঘুম ভাঙানো যাবে না, তাছাড়া ওকে জাগিয়েই বা কি হবে? যদি বা ওকে জাগানো যায়, বেড়াল নেই শুনে ও চেঁচামেচি শুরু করবে। সাবধানে মশারির থেকে বেরিয়ে টর্চ ঢেলে মন্টুর লাঠিটা নিলাম। তারপর ঘরের ভেতরে চেয়ার, টেবিল, খাট এবং ঘরের র্যাকের তলায় আলো ফেলে বিড়ালটাকে খুঁজে দেখলুম। কোথাও বিড়ালটা লুকিয়ে নেই। তাহলে কি ভুতুড়ে কালো বিড়ালটা রাত দুপুরে সত্যিই জ্যান্ত হয়ে দুধ সাবার করে পালিয়ে গিয়েছে? দরজা খুলে বেরুতে সাহস হচ্ছিল না। খোলা জানলাটার কাছে গিয়ে বাইরে টর্চের আলো ফেললুম। বৃষ্টিটা এবার জোরালো হয়েছে। বৃষ্টির ছাটে বারান্দা ভিজে গিয়েছে। জ্যান্ত বিড়াল জলকে বেজায় ভয় পায়, কিন্তু এই বিড়ালটা তো ভুতুড়ে, কাজেই তার কথা আলাদা। এতক্ষণে বিদ্যুৎ ঝিলিক দিল। তারপর শুরু হলো মেঘের গর্জন। আর কিছু করার নেই। টর্চের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। যদি আচমকা ভুতুড়ে কালো বিড়ালটা পেছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে! কথাটা ভাবা মাত্র সব সাহস উবে গেল। ঝটপট মশারির ভেতর ঢুকে পড়লাম। লাঠিটা এবার বিছানায় আমার পাশেই রেখে দিলাম। আতঙ্কের ঘুম আসতে চাইছিল না। বৃষ্টির জন্য ভ্যাপসা গরমটা অবশ্য আর ছিল না। দিদির ডাকাডাকিতে চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে। ডন তখনও বেঘরে ঘুমোচ্ছে। সাড়া দিয়ে বললুম, কি হয়েছে? জালনার ওধার থেকে বেজায় খাপ্পা মেজাজে বলল, এসব তোর কীর্তি। ডনের মাথায় যত দুষ্টু বুদ্ধি তুই জোগাচ্ছিস। মশারি থেকে বেরিয়ে বললুম, আহা, হয়েছেটা কি বলবে তো? দিদি বলল, পিঙ্কি কালো বিড়ালকে ভয় পায়, তাই তোরা মামা ভাগ্নে মিলে রাত্রিরে কখন খেলনা বিড়ালটাকে পিঙ্কির ঘরের দরজার সামনে রেখে দিয়ে এসেছিস। দরজা খুলে পিঙ্কি ভয় পেয়ে কেঁদে অস্থির। বলে দিদি বাহাতে সেই কালো বিড়ালটা জালনা গলিয়ে ভেতরে ছুড়ে দিল। তারপর গজগজ করতে করতে চলে গেলুম। অবাক হয়ে দেখলুম সেই কালো বিড়ালটাই বটে। টেবিলের পায়ের কাছে চার ঠ্যাং তুলে আছড়ে পড়েছে। দিদি ওটাকে রাগের চোটে এত জোরে ছুঁড়েছে যে বেচারার পেট ফেঁসে গিয়েছে এবং ভেতরে ঠাসা কয়েক টুকরো স্পঞ্জ বেরিয়ে পড়েছে। দিনের বেলায় আর ভয় পাওয়ার কিছু নেই। ডন জেগে ওঠার আগেই কালো বিড়ালটাকে তুলে নিয়ে ফাটা জায়গায় স্পঞ্জের টুকরোগুলো ঠেসে ঠিকঠাক করে দিলুম। লক্ষ্য করলুম পেটটা কালো সুতো দিয়ে সেলাই করা ছিল। সেই সুতোর টানে কোনো রকমে গিঁট দিয়ে রাখলুম। তারপর বিড়ালটাকে দুধের বাটির কাছে আগের মতো বসিয়ে দিলাম। কিন্তু প্রশ্ন হলো, বিড়ালটা এ ঘর থেকে পিঙ্কির ঘরের দরজার সামনে গেল কি করে? আর বাটির দুধই বা কে খেলো? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলুম না। একটু পরে ডনকে ঘুম থেকে জাগিয়ে বললুম, তোর বেড়াল খিদের চোটে সবটুকু দুধ সাবার করেছে। ডন ধুড়মুড় করে উঠে মশারির থেকে বেরিয়ে এলো। তারপর আহ্লাদে আটকানা হয়ে বিড়ালটাকে খুব আদর করতে থাকলো। বলল, মামা, আজই কিন্তু একটা ভালো ইংরেজি নাম চাই, নইলে বুঝতে পারছো তো? আনমনে বললুম, ডিকশনারি খুঁজে ভালো একটা নাম দেবো, তুই ভাবিস নে। সেদিন ছিল সোমবার। আমি গেলুম অফিসে, ডন গেল স্কুলে। বেড়ালটা আমার ঘরে রেখে দিয়েছিল ডন। বাটিতে যথারীতি দুধও রেখেছিল সে। অফিস থেকে আমার ফিরতে 5:30 বেজে গিয়েছিল। ফিরে এসে দেখি ডন প্রচন্ড হইচই বাঁধিয়েছে। দিদি ছেলেকে সামলাতে পারছে না। ব্যাপার কি? পিঙ্কি আমাকে দেখে হাসতে হাসতে বলল, জানো মামা কি হয়েছে? একটু আগে ভোদার পিসিমা এসেছিলেন,
ডনের বেড়ালটা নাকি কখন ওদের বাড়ি গিয়ে ওর হুলোর সঙ্গে ভাব জমাতে চেয়েছিল, আর হুলো অমনি ডনের বিড়ালটাকে কামড়ে ধরে আছড়ে মেরেছে, তারপর নখের আঁচড়ে ফালা ফালা করে ফেলেছে। এই দেখো না মামা, উঠানে পড়ে আছে। উঠোনের কোণে কালো একটা নেতার মতন জিনিস দেখতে পেলুম, শুধু মুন্ডুটাই ঠিকঠাক আছে মাত্র। ডনকে কিছু বলার আগে ঘরে ঢুকে দুধের বাটিটা দেখতে গেলুম। আশ্চর্য ব্যাপার, বাটিতে এক ফোঁটা দুধ নেই। বাটিটা অবশ্য কাত হয়ে পড়ে আছে, কিন্তু মেঝেতে দুধের কোনো চিহ্ন নেই। হঠাৎ মনে হলো, ভোদার পিসিমার বিড়ালটাই কি কাল সন্ধ্যায় এ ঘরে এসে দুধ সাবার করার পর ডনের বিড়ালটাকে বারান্দায় রেখে গিয়েছিল? হুলোই কি আজ দিনের বেলায় আবার এসে? না, ভোদাদের বাড়ি এ বাড়ি থেকে দুটো বাড়ি পড়ে। হুলোর গায়ে এত জোর নেই যে একটা খেলনার বেড়াল অত দূর বয়ে নিয়ে যাবে। তাছাড়া হুলো এ বাড়িতে এসে উৎপাত করতো বলে মন্টু একটা ফাঁদ পেতেছিল, এবং সেই ফাঁদে হুলোর লেজের ডগা আটকে গিয়েছিল। শেষ পর্যন্ত লেজের ডগাটুকু ফেলে হুলো প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল। তারপর থেকে এ বাড়িতে আর তাকে দেখা যায় না। কাজেই রহস্যটা থেকে যাচ্ছে। কিছুক্ষণ পরে ডনের তাগিদে কালো বিড়ালের সেই ছেঁড়া খোড়া মড়াটা নিয়ে আবার রথের মেলাতে যেতে হলো। কিন্তু সন্ন্যাসী চেহারার সেই দোকানদার তার দোকান গুটিয়ে চলে গেছে। রাগ করে ডন কালো বিড়ালের মরাটা ঝিলের জলে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, মন্টুদা আসুক, তারপর হুলোকে ফাঁদে আটকে মুন্ডু কেটে বলি দেব। ওকে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, হুলোটাই তোর বিড়ালটাকে মেরে ফেলেছে। কথাটা বললুম বটে, তবে ধন্দটা মনে থেকে গেল, আজও থেকে গিয়েছে। এতক্ষণ তোমরা শুনছিলে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট গল্প ভুতুড়ে বিড়াল। কি গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে ফেলো। অনেক অনেক শুভেচ্ছা নিও। খুব ভালো থেকো, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।